হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিংও এখনও হয়নি। এখন বাজে 3:30 ভোরবেলা। আমরা এখন বেরোচ্ছি মুর্শিদাবাদ যাওয়ার জন্য। আমি, আমার হাজব্যান্ড এবং মেয়ে একটা আমাদের গাড়িটা করে যাচ্ছি, আর দিদিরা পরে ওদের গাড়িটা করে আসবে, যেহেতু আমার ডাক্তার দেখানোর ব্যাপার আছে। 9টার মধ্যে পৌঁছতে বলেছে ওখানে। এখন 3:30 মতো বাজে, আমরা এখন রওনা দিচ্ছি। ওই যে দেখো ওখানে হাজব্যান্ড গাড়িতে জিনিসপত্র তুলছে। মেয়ে তো ঘুমোচ্ছে, ওকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে যেতে হবে। তো আস্তে আস্তে কথা বলছি, আশেপাশে সবাই ঘুমোচ্ছে যার জন্য। তো চলো মেয়েকে নিয়ে তারপরে গাড়িতে উঠি, যাওয়া যাক। বাইরে ভালো ঠান্ডা আছে, তাই না? বাইরে ভালো ঠান্ডা। আমাদের যেহেতু ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো যার জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়েছি। আমরা গাড়িতে উঠলাম, মোটামুটি রওনা দিয়েছি মোটামুটি 3:50 নাগাদ, আর দিদিরা রওনা দিয়েছিল 6:30টার দিকে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সকাল হয়ে আসছে, সবে ভোরের আলো ফুটছে, এখন 6টার মতো হবে। আর অচেনা রাস্তা যেহেতু, কতটা টাইম লাগবে যেতে, আমরা আগে কখনো যাইনি মুর্শিদাবাদ। আর হাজব্যান্ড যেহেতু একাই ড্রাইভ করে যাবে, আর ডাক্তারের কাছে টাইমলি পৌঁছতেও হবে, তো যার জন্য কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর তাড়াতাড়ি বেরোনোর আরও একটা কারণ, মেয়ে যাতে ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসে, এটা আমরা চাইছিলাম। না হলে 4 ঘন্টা 4.5 ঘন্টা রাস্তা না, ও খুব অত্যাচার করবে। ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আমরা চলে এসেছি, অনেকটা পথ, সকাল হয়ে গেছে। ঘুমাচ্ছে তাহলে ঠিক আছে। গুড মর্নিং বলো। এই দেখ আমার সোনা মা সবাই উঠলো। গুড মর্নিং বলো তোমার। এখন কটা বাজে? 7:15 বাজে। আমাদের ডাক্তার 8:30টায় আসতে বলছে, আমরা 7:15 তো ঢুকে গেছি। কি করা যায় এতক্ষণ? 8টা থেকে দেখলে, কখন থেকে দেখে জানি না। ভিতরে যাই চলো। আমরা ওষুধের দোকানের কাছে চলে এসেছি, গাড়িটা এখন লাগানো হচ্ছে। তো ওষুধের দোকানে গিয়ে শুনি ডাক্তার কখন থেকে দেখবে, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হব। সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, চুল ওইভাবেই চলে এসেছি, কিচ্ছু করিনি। তো চলো নিচে নামা যাক আর কি। ওই সামনে ক্লিনিক আছে, ওই ক্লিনিকে ডাক্তারবাবু দেখবে। বাবা যাই চলো। বাপরে বসে থাকতে থাকতে তো আমরা এখন দেখো এখানটায় তোমার ডিসপেন্সারির ওইখানটায় বসে রয়েছি। অনেকটা সময় বসে থাকতে হবে, অনেক আগে পৌঁছে গিয়েছি আমরা। একবার ভাবলাম যে আমাদের হোটেল এখান থেকে 10-12 কিলোমিটার দূরে, একবার ভাবছিলাম যে হোটেলে চলে যাই, আবার ফিরে আসবো ফ্রেশ ট্রেশ হয়ে, কিন্তু সেটাও ভয় লাগছে, ডাক্তারবাবু যদি চলে আসে। আমার নাম কিন্তু 4 নাম্বারে রয়েছে, তো যার জন্য আর এখানটায় বসে থাকলাম। এখানে এসে শুনছি ডাক্তারবাবু নাকি 9:30 10টার দিকে আসবে, শুনে তো মাথায় ঘুরে গেল। তো কি করা যাবে বলো, বসে রয়েছি। আমরা আছি এখন বহরমপুরে, এবং আমি ডাক্তার দেখাতে এসেছি বহরমপুরের বিখ্যাত ডাক্তার। বহরমপুরে তোমরা জানোই মেন্টাল হসপিটাল রয়েছে, তো মেন্টাল হসপিটালেরই ডাক্তার কে দেখাতে এসেছি। এখানে যারা দেখাতে এসেছে বেশিরভাগ পেশেন্ট কিন্তু পাগল, যেহেতু মনোরোগ বিশেষজ্ঞ আমি দেখাতে এসেছি। তো চারিদিকে সমস্ত পাগল। এই যে ব্ল্যাক জামা পরে ভদ্রলোক দেখছো, ইনিও কিন্তু পাগল একদম। চারিদিকে সব পাগল দেখে খুবই ভয় লাগছিল। আর আমার সমস্যা হলো গ্যাস অ্যাসিডিটির সমস্যা। ডাক্তার তো শুনেই অবাক হয়ে গেছে আমাকে কেন দেখাতে এসেছি। সব ডাক্তার দেখিয়ে না আমি ফেড আপ হয়ে গেছি। সকলে বলছে টেনশন থেকে নাকি গ্যাস হচ্ছে, তো যার জন্যই আমরা এখানে এসেছি। আজকে শিবরাত্রি, তো সবাই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, আর চারিদিকে দোকান বসেছে। বাপরে বাপ, যেমন ফল তেমন ফুল।
তেমন মানুষজন এই যে দেখো, সব ছেলে মেয়েরা বাচ্চা বুড়ো সবাই শিবের মাথায় জল ঢালার জন্য ব্যস্ত। দেখো দোকান, দেখো কত জিনিস, জল ঢালার সব জিনিসে এই দোকানগুলো ভর্তি। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, আমরা এখন যাচ্ছি হোটেলে। আমরা যাচ্ছি এখন মুর্শিদাবাদ। আমরা রয়েছি বর্তমানে বহরমপুর, হুগলি নদীর ওপর দিয়ে আমরা এখন যাব হলো গিয়ে মুর্শিদাবাদ। হ্যাঁ, এই যে এইখান থেকে নদী থেকে জল ভরছে সবাই, এই হুগলি নদী থেকে জল তুলে সবাই শিবের মাথায় দেওয়ার জন্য যাচ্ছে। প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড়, লোকে লোকারণ্য। সবাই জল তুলছে নদীর ঘাট থেকে। হ্যাঁ বলো, তুমিও দিবে? দিবে তো। ওই যে ফাইনালি পৌঁছলাম আমরা হোটেলে। হ্যাঁ, আমাদের এটা জামাইবাবুর গাড়ি, পাশেরটা আমাদের গাড়ি। তো আর এগুলো আরও টুরিস্ট রয়েছে। তো আমাদের এই যে হোটেল সাগনিক। তো ওই যে মা বসে আছে, দিদিরাও পৌঁছে গেছে, ওরাও এক্ষুনি পৌঁছলো, আমরাও জাস্ট ডাক্তার দেখে এখন পৌঁছলাম। তো এই যে ভিতরে রেস্টুরেন্ট রয়েছে, এখানে অ্যাকোয়ারিয়ামও রয়েছে। এই দেখো, মেয়ে তো খুশি। এই পড়লো কি রে, ফেলে দিলি কেন? হোটেলের ঘরে ঢুকে ফাইনালি আমার চান টান হয়ে গেল, মেয়েকেও করালাম, করে টোরে এখন একটু ফ্রেশ হলাম। মাথা ধরে গেছে একদম। আর এই দেখো শুয়ে আছে, কেলিয়ে গেছে সারাক্ষণ ড্রাইভ করে করে। তো এই যে বেড, আমাদের হোটেলের ঘরটা ছোট ঘর, এই যে বেড, এই যে এসি চলছে, আর এইখানে রয়েছে পায়খানা বাথরুম, এই যে ছোট টিভি রয়েছে, এই ছোট ওয়ার্ড্রোব, আর এই যে ড্রেসিং টেবিল। তো পাশে পাশে মায়েরও ঘর আছে, দিদিরও ঘর আছে। তো চলো দেখি মেয়ে কি করছে, বাইরে যাই একটু। তুমি স্নানটা করে নাও। বাইরে পরপরই আমাদের ঘর। স্নান হয়ে গেছে, এই যে এটা এদের ঘর। স্নান হয়ে গেল, স্নান হয়ে গেছে। এই যে স্নান করো, স্নান করো। এই যে দুজন ক্লে নিয়ে খেলছে, সবাই ড্রাইভ করে কেলিয়ে গেছে। দুই ড্রাইভার আমাদের, দুই ড্রাইভারের অবস্থা খারাপ। একই, ওটা ভিতরে ঢুকানো আছে তাই। তেল দিচ্ছিস? ও লিবন, আচ্ছা। ও গিজার আছে? ও মিশানোই বেরোচ্ছে, আচ্ছা আচ্ছা। আমাদের তো গিজারই নাই। হ্যাঁ সেটাই আমি বলছি, তাহলে বিমানকে এখানে স্নান করতে বলি, বলে দিই। এটা ব্যালকনি, এখানে জামা কাপড় মেলা যায় মনে হয় নাকি? হ্যাঁ, এখানেই সামনেই ট্রেন্স। ওয়াও, বাজার, রাস্তা। আমরা 3 তলায় আছি। ট্রেন্সটা বেশ ভালো লাগছে দেখতে। চলো নিচে যাই, এখন খাওয়া দাওয়া করবো। দুপুর হয়ে গেছে, এখন বাজে 12টা পার হয়ে গেছে। চলো এখন নিচে যাব। কি এই যে ফোন, খাওয়া দাওয়া করি। সবার খুব খিদে পেয়ে গেছে। লিফটে চলে যাচ্ছি, দেখো ভয় পাচ্ছে। ভয় পাচ্ছিস? ভয়ের কিছু নেই। কার কার খিদে পেয়েছে? কার কার খিদে পেয়েছে বলো। আসতে খেও। প্লাস্টিক দাও। আমরা কি এখানে বসবো? ও এখানে
প্রো প্লেয়ার। হ্যালো গাইস, তোমাকে প্লেট দিয়ে মেখে দেবো। তুমি মেখে মেখে খাবা? তাহলে একটু প্লেট দিতে বললে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। সবার এত খিদে পেয়ে গেছিল, আর কি খেলাম ভিডিও করা হয়নি। আমরা সবাই মাছ ভাত খেয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো চলো তো আমার বেবিকে আইসক্রিম দিই। এখন বাজে বিকেল 3টে। তো আমরা এখন সবাই বেরোচ্ছি সাইট সিন দেখতে। সবাই রেডি টেডি হলাম। তো চলো, ব্যাগটা নিয়ে নিয়েছি। চলো এখন যাই বাইরে, টোটো করে যাব সাইট সিন যতটুকু দেখার ততটুকু দেখার জন্য। চলো বাইরে বেরোই। আজকে তো শুক্রবার, আজকে মেয়ে নিয়ে তো বন্ধ থাকে। কি কি খোলা থাকে সেগুলোই দেখবো আজকে। চলো বাবা চলো। লাল আর নীল রঙের কি হলো? দিস নসিরপুর রাজবাড়ি, নসিপুর। তো চলো, টিকিট কাটা হয়ে গেল। এবার আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখা যাক। চলো আস্তে আস্তে চলো। রাজবাড়ি কি আছে দেখা যাক রাজবাড়িতে। এখানে আমি কিছু ভিডিও যে নসিপুর রাজবাড়িটা প্রতিষ্ঠা সম্পর্ক ছিলেন, এটা রাজা দেবী সিং এর রাজবাড়ি। ইন্ডিয়া কোম্পানির জওয়ান মানে বাংলা বিহার স্টেটের খাজনা দায়িত্ব, মানে ব্রিটিশ গভর্নমেন্ট সরকারের খাজনা আদায় করতেন। এই সময় জোর জুলুম করে খাজনা আদায় করতেন বলে ইতিহাসের পাতায় এই দেবী সিংকে বিখ্যাত দাতা দেবী সিং এর রাজবাড়ি। সামনে হনুমানজি দর্শন করুন, এটা একটাই পাথর থেকে তৈরি, একটা পাথর। এবং পায়ের নিচে মহিলা বলে সিঙ্গেল পাথর, তুমি জয়েন্ট। এটা একটা মাত্র পাথর দিয়ে তৈরি। দেখো হনুমানের মন্দির, হনুমানজির মূর্তি একটা মাত্র পাথর দিয়ে নির্মিত। চলো যাওয়া যাক। কোথায় গেল? রাজবাড়ি বাবা, রাজবাড়ির থাম্বাগুলো দেখো, থাম্বাগুলো কি আমাদের থাম্বাগুলো দেখছো? ইয়েগুলো এই জায়গাটা থাম্বাগুলো, এই যে সামনে যে লোহার থাম্ব যে পোতা রয়েছে লাইট পোস্ট, এই যে একটা দুটো তিনটে চারটে থাম্ব চার কোনায় দেখুন পোতা রয়েছে। এখনকার মতো আগেকার দিনে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না, বুঝলেন আমরা? চার কোনায় গ্যাস লাইটে লাইট জ্বলতো। আচ্ছা আচ্ছা। বাইকই ছিল হীরাবাই, লখনৌ থেকে আসতো 1 ঘন্টা নাচার জন্য, যার 5000 স্বর্ণ মুদ্রা, হাইট 6 ফুট 2 ইঞ্চি লম্বা, ছবিটা দেখাবো। এখানে সেই হীরাবাই বাইজি ডান্স করতো, যার হাইট 6 ফুট 2 ইঞ্চি লম্বা। হীরাবাই। আর উপরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওদের থাকার ঘর ছিল, এখন নতুন করে সারিয়েছে, মিউজিয়াম করেছে। আচ্ছা, যাওয়ার সময় ঢুকবেন, মিউজিয়াম দেখে বেরিয়ে যাবেন। আর আচ্ছা যে জায়গার উপর দিয়ে আপনি হেঁটে আসছেন, এই জায়গাটাকে দাঁড়িয়ে আছে, এটাকে বর্তমানে বলা হয় নাট মন্দির, মানে যাত্রাগান। আগে এখানে দরবার হতো বা বিচার হতো। এখানে কি বলতো, অনেক সিরিয়াল শুটিং হয়েছে, সিনেমা শুটিং হয়ে গেছে। আচ্ছা। কিছুদিন আগে বেহুলা সিরিয়াল হলো, প্রফুল্ল সিরিয়াল, একগে ছিল রাজা, অরিজিতের গানের অ্যালবাম। এই যে বেহুলা কোম্পানির আলপনা দেখুন এখনো রয়েছে। তো
বেহুলাতে আপনার চাঁদ সদাগরের বাড়ির সিং করেছিল, কিন্তু আগে দেবী সিংয়ের আমলে এখানে বিচার করতো। বিচারে যখন কাউকে ফাঁসি হতো তারপরে তাদেরকে ফাঁসি ঘরে নিয়ে গিয়ে নিজে হাতে ফাঁসি, আসলে হচ্ছে ফাঁসি ঘরটা দেখবে। এই যে সামনে মন্দিরের চলো সব শুনতেই পেলে কি কি বলছি। আপনি তো মন্দির অনেক দেখেছেন, এর থেকে বড় মন্দির হয়তো দেখবেন, কিন্তু একটাই মন্দির, তার গম্বুজে চূড়া করা জানেন, সামনে পিছনে ফন নিয়ে চারটে যে রাউন্ড বা চারটে যে সাইড আছে, 4 সাইডে 25টা চূড়া আছে, 25টা। তার মেন বিগ্রহ দেখাবো রামচন্দ্র, এবং জাগ্রত কালী মূর্তি দেখবেন যে মায়ের পুজো করতেন। আপনি তো সব জায়গায় কালী দেখেছেন, মায়ের জিভ, পায়ের তলায় শিব দেখেছেন, কিন্তু একটু পরে একটা মায়ের মূর্তি দেখাবো যেটা আপনি বেঙ্গলে চোখে দেখেননি, সিংহের উপরে কালী। তার গম্বুজের চূড়া হলো 25টা। চূড়ার ছবিটা নেন, মন্দিরের ছবিটা মন্দিরের কাছ থেকে নেবেন। ওই যে রিপেয়ারিং এর কাজ চলছে, ওটা ছিল কায়েতখানা, দেখে নেন জেলখানা। যে প্রজারা খাজনা না দিতে পারতো, ট্যাক্স না দিতে পারতো, দেবী সিং এর বিরুদ্ধে যারা যেত, ওই নিচের ঘরে তাদেরকে ধরে এনে বন্দি করে রাখা হতো। এখানে বিচার হতো, বিচারে যখন ফাঁসি হতো এই ঘরে ফাঁসি দিত। অন্ধকুটির অবস্থা। হ্যাঁ, যে ঘরটা ঢুকলেন, বহু পুরনো দিনের একটা চেন টাঙানো রয়েছে। এটা ভাবছেন কোনো নতুন চেন, তা না, বহু পুরনো দিনের চেন। 3টে চেন ছিল, চেনের সাইডে দড়ি বাঁধা এবং হ্যাঙ্গার সিস্টেম ছিল। আর এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যে পায়ের নিচে যে স্ল্যাব বসানো রয়েছে, স্ল্যাব ছিল না, নিচে ছিল কুয়ো, মানে কাঠ থাকতো। মানে দড়িটা যখন গলায় পুড়িয়ে দিত না, কাঠটা পায়ের তলা থেকে টানলেই ফাঁসি কাটে ঝুলে যেত। ফাঁসি দেওয়ার পর এই কুয়োতে ডেড বডি বা লাশটা পড়লে 5 মিনিট টাইমের মধ্যে ডেড বডিটা মাটির তল দিয়ে একবারে ভাগমতি নদীতে চলে যাবে। আপনাদের মতো বেড়াতে এসে 17 বছর আগে একটা বাচ্চা ছেলে দেখতে এসে কুয়োতে পড়ে গিয়ে মারা গেছে। আবার ধরুন দ্বিতীয়বার যাতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে না পারে, এই জন্য প্রশাসন থেকে ধরার পরে শুরু করে বন্ধ। আসুন ছবি দেখবেন এবং দেবী সিং এর কিছু মন্দির দেখবেন। ওই মৃত্যুকে দেখতে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কম্পিউটার ছবি নতুন করে করা হয়েছে। 6 ফুট 2 ইঞ্চি লম্বা। এটা ওয়ারিং হেস্টিংস এর ছবি, হেস্টিং। এটা রাজা দেবী সিং তারপরে দেখতে এসেছেন, বাড়ির মালিক প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং, যাকে ইতিহাসে দেবী সিং নামে পরিচিত। উনারই ভাইয়ের ছবি, এনার নাম কৃষ্টি চাঁদ সিং। এটা ভূপেন্দ্র নারায়ণ সিং, আর ইনাদের 8ম বংশধর এখনো জীবিত আছেন। এই বাড়ির মালিক কলকাতা থাকেন, তার নাম রঞ্জয় সিং। এখনো এটা মালিকের আন্ডার আছেন। ড্রেসটা দেখো, সেটাই বলছি, সেই সময় ড্রেসটা দেখো হীরাবাই। হ্যাঁ হ্যাঁ, কিরকম হাতাটা এরকম। এটা হলো রামচন্দ্র দেবের মন্দির। ওই যে ভিতরে নিচের যে মুকুট পড়ানো যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, নিচে একবারে এই মাপলার পড়ানো জাল দেখুন, মুকুট পড়ানো মূর্তি। আমি নামগুলো বলে দিই, খুব মূল্যবান মূর্তি। রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, হনুমান। 6টা মূর্তির মধ্যে 3টি অষ্টধাতু আছে, 3টি সোনার। এই মন্দিরে এখনো দৈনিক দুবেলা নিত্য পুজো কিন্তু সকাল সন্ধ্যা হয়, এবং শ্রাবণ মাসে সব থেকে বড় উৎসব হয় এখানে ঝুলন উৎসব। 5 দিনের জন্য বেদিতে এনে সিংহাসনে সাজানো হয়। এই যে পাথরের কাজটা দেখে নিন, এই আর্চ থেকে এই আর্চ, এই যে এত বড় একটা পাথরের স্টোন দেখুন। এখন তো মেশিনে হচ্ছে, 250 বছর আগে কিন্তু কোনো মেশিন বা পাথর হাত দিয়ে খোদাই করে, হাতে কেটে দেখেছো পাথরের কাজ। নিচের স্টোনটা একটাই পাথর কেটে তৈরি, একটা পাথর কেটে। আগেকার দিনে রাজা নবাবদের নিয়ম ছিল কাজ কুড়িয়ে নিত এবং সারা জীবনের খরচাও দেওয়া হতো, কিন্তু তাদের হাতের কবজি বা বুড়ো আঙুলটা শিল্পীরা কেটে দিত, যাতে এই শিল্পী এই কাজটা অন্য জায়গায় না তৈরি করতে পারে। এবার আসেন, জাগ্রত মাকে কাছ থেকে দেখবেন। আজও যে যা মানত করলে সফল হয়, কালী মূর্তি সিংহের উপরে দর্শন করবেন। আসেন, ইনার ওয়াইফ, ইনারই ছেলে এখনো জীবিত আছেন, কলকাতা বালিগঞ্জ গোল পার্কে থাকেন, তার নাম রঞ্জয় সিং। পাশেরটা 5ম জজ, ব্রিটিশের ছবি। আগেকার দিন আয়না দেখেন, খুব দামি কাজ। এটা হলো বেলজিয়াম কাচের আয়না। বেলজিয়াম কাচের আয়না। কালী মাকে দেখাবো, দেবী সিংহের ডাকাত কালী, যেটা আপনি বেঙ্গলে দেখেননি। সিংহের উপরে কালী মূর্তি দর্শন করবেন। কি লাগছে? ভয় লাগছে। মজা কত সুন্দর দেখো। মূর্তি আছে রাধা মাধব, রাধা মাধব মূর্তি দর্শন করেন। রাধা মাধব, রাধা কৃষ্ণ এবং নারায়ণ সিং। রাধা মাধব, নারায়ণ সিং। এটাকে পানিপথ থেকে এনেছিলেন। আপনাদের মধ্যে বহু পর্যটক দূর দূরান্তকে মানত করে যায়, সফল হলে পুজো দিয়ে যায়। দৈনন্দিন পুজো হয়, আমাবস্যা পড়লে বড় করে পুজো হয়। একটা মায়ের 3টে রূপ, মানে একটা মূর্তিকে 3টে রূপে দেবী সিং পুজো করতেন। কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সেই তিথি অনুযায়ী আজও মায়ের 3টে রূপই পুজো হয়। আপনারা তো অনেক জায়গায় কালী দেখেছেন, মায়ের জিভ, পায়ের তলায় শিব দেখেছেন। তাকিয়ে দেখুন, মায়ের কোনো জিভ নেই। পিছনে ধাপির উপরে উঠে তাকিয়ে দেখুন, যে পায়ের তলায় শিব থাকে, শিব নেই, মায়ের পায়ের তলায় সিংহ আছে। ভক্তির সহ প্রণাম করবেন। আপনারা যে যা পারবেন, যার যা সমর্থন, মায়ের নামে যে পুজোর নামে প্রণামী খাদায় যে প্রণামী দিয়ে সাহায্য করবেন।
সবই তোলা যায় তো হাতে গন্ধবাদক পাহাড়, এটাও সেই পাথর কেটে তৈরি, একটাই সিঙ্গেল পাথর কেটে তৈরি বাড়ি। পাথর কেটে কেটে জগন্নাথ বলরাম সুভদ্রা একদম রথের সময় রথে চেপে এটা পুরোটা পরিক্রমা করে কাঠের মধ্যে। আপনারা এটা দিয়ে গিয়ে বাদিক দিয়ে একটা রাউন্ড দিয়ে পরিক্রমা করে ঘুরে আসেন, কি আছে এটা বলা কিছু নেই, ঝুলনের সময় থাকে, এটা রাউন্ড দিয়ে ঘুরে আসেন, এটা বলা কিছু নেই, রাউন্ড দিয়ে চক্কর মেরে ঘুরে চলে আসেন। আগেকার দিনের রাজাদের সমস্ত এগুলো জিনিসপত্র। যেগুলো খাজনা টাজনা কাগজপত্র এগুলো সব আলমারি ভর্তি রয়েছে। দেখো রাজার কাগজপত্র, এগুলো জমিদারির হিসাবপত্র, হিসাব নিকাশ, এগুলো ভর্তি, এগুলোর মধ্যে সব ভর্তি। এই দেখো কোন রাজার টুপি, টুপি না এটা কি টুপি? ও দাঁড়াও, এই যে এই পাত্রটাতে এটা রাজবাড়ির খেলে কেউ যদি বৃষ্টি দেয় এটার মধ্যে বলে কালার চেঞ্জ হয়ে যেত। ওরে বাবা, এটা থেকে টেস্ট করা হতো। ও এই দেখো এটা রাজবাড়ির মডেল, এটা ছোট করে বানানো মডেলটাও কি দারুণ লাগছে দেখতে। রাজবাড়ির যেটা দেখছি তার মডেল ছোট করে বানানো, কি অসাধারণ। একটা মিউজিয়াম, সব ছবি, মিউজিয়াম ছবি জিনিসপত্র রয়েছে। এটা বাথটব নাকি? হ্যাঁ রাজার বাথটব নাকি? এটা রাজার আমলের চৌবাচ্চা বাথটব। কিসের এটা? লোহা? এরপরে আসলাম আমরা জগৎ শেঠের বাড়িতে। এটা হলো জগৎ শেঠের বাড়ি দেখতে। এখানে বেশিরভাগ সব কিছুই রয়েছে মিউজিয়াম, এবং মিউজিয়ামের মধ্যে না তোমার মোবাইল ফোন অ্যালাউ নেই, ছবি তোলাও অ্যালাউ নেই, ভিডিও তো দূরস্থান, তো যার জন্য কোনো জায়গায় আর বেশি ভিডিও টিডিও আমি করতে পারিনি। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, জগৎ শেঠের বাড়িটা। এখন চলছে আমাদের আইসক্রিম ব্রেক। এখান থেকে খাও মা, দাদা থেকে খাও, সবচেয়ে ভালো। দাদা একাই খাচ্ছে আর আমরা আইসক্রিম ব্রেক। কি আইসক্রিম খাচ্ছ তুমি? নলেন গুড়। মাও খাচ্ছে নলেন গুড়। বেটি বেটি তোরটা আমাকে একটু দে তো একটু। জগৎ শেঠের বাড়ি ঘুরে টুরে আমরা চলে আসলাম এখন কাঠগোলায়। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল। এই জায়গার যে প্রাসাদটা এত সুন্দর দেখতে, এবং কারুকার্য দেখে, তখনকার দিনের কারুকার্য দেখে যে মানে মাথায় ঘুরে যাওয়ার মতো কাজ। এখন তো এত রকম যন্ত্রপাতি বেরিয়েছে, কিন্তু তখন সমস্ত কারুকার্য কিন্তু হাতে করা, এবং যেটা খুবই কিন্তু কঠিন। আমরা এসেছি এখন 8টা গোলা আছে, কাঠ গোলা। হ্যাঁ উঠে গেল। আর এখানে প্রচুর আম বাগান, প্রচুর আমের গাছ। এটা আম বাগান, কাঠগোলা। কি এটা? পুকুর, মহিলারা করতো মনে হয়, মহিলাদের চান করার। দেখো এখানে চিড়িয়াখানাও রয়েছে, তো আমরা এখানটায় এসেছি। অনেক পাখি রয়েছে, আর এখানে রাজহাঁসগুলো আমরা দেখছি। তো দেখো এখানে অনেক রাজহাঁস, ওখানে অনেক র্যাবিট রয়েছে। রাজহাঁস দেখো কত, এরা একটা কিউট বাচ্চা। এগুলো কি রাজহাঁস না?
কত রাজহাঁস, আর এইদিকে রয়েছে র্যাবিট, প্রচুর র্যাবিট। মানে মাম্মা ওই তোতাটা কথা বলছে জানো? তাই বাবা জলের কাছে পড়ে যাবে কিন্তু আবার দেখি লাফ পাস করে। এখান থেকে এই যে। এই দিস না বাবা, এই মাছ আর কিছু দিবি না? খাবার দিবি না কিছু? এখন আমরা আসলাম মতিঝিলে, অন্ধকার হয়ে গেছে, আর কারো এনার্জি নেই। এখানে পার্ক আছে, ঝিল আছে, তো চলো এখন অন্ধকার, আর ভিডিও তো বেশি করা যাবে না, যাই ভিতরে। তো এখানটা হচ্ছিল তোমার ফোয়ারা যেটাকে বলে, ফাউন্টেন শো হচ্ছিল, তো লাইট অ্যান্ড ফাউন্টেন শো দেখছিলাম একটুক্ষণ বসে। আর সেই আমরা বেরিয়েছি রাত 3:30 বলো, আর এখন তোমার সন্ধ্যে 7টা মতো বেজে গেছে। সারাটা দিন টানা বসা নেই, আর মাথা আমার ধরে গিয়েছিল ডাক্তারের ওখানে বসে থেকে, না আরও শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। একটা উৎকণ্ঠা থাকে ডাক্তার দেখাতে পারবো কি না, আর অচেনা রাস্তাঘাট, হাজব্যান্ড যেহেতু ড্রাইভ করে আসছে, সব কিছু মিলে একটা চিন্তা ভাবনা ছিল। আর আশা থেকে, আর এখানে এত পরিমাণে হাঁটতে হচ্ছে, সব জিনিস ঘুরে ঘুরে দেখতে নিয়ে না প্রচুর হাঁটতে হচ্ছে, তো যার জন্য সকলের এনার্জি একদম ফেল হয়ে গেছে। তো এইটা ঘুরে আমরা আর বিশেষ কিছু দেখলাম না, দেখে এরপরে আমরা হোটেলে ফিরে চলে এসেছিলাম। আমরা নদীর ওই পারে যাইনি, নদীর ওই পারে আরও কিছু দর্শনীয় স্থান ছিল, তো সেগুলো আর আমরা আজকে কভার করিনি। তো কালকে যাব আমরা তোমার হাজারদুয়ারি দেখতে। আজকে যেহেতু শুক্রবার, আজকে হাজারদুয়ারি তো বন্ধ থাকে, তো কালকের জন্য আমরা হাজারদুয়ারিটা রেখেছি, আরও 2-1টা ছোট ছোট স্পট রয়েছে, দেখব। তো এখন ডিনার করে নিই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।